আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এর লেসন 3 তে আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। This is the journey to build a strong foundation in English. IELTS এর জার্নি শুরু করার পূর্বে ইংলিশ ফাউন্ডেশনকে মজবুত করা খুবই দরকার। ইংলিশ ফাউন্ডেশনকে মজবুত করার জার্নিতে আজকে হলো লেসন 3। প্রত্যেকটা লেসন খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি আমাদের লেসন 1 এবং 2 শেষ। যারা পূর্বের লেসনগুলো করেন নাই অবশ্যই করে আসেন। চলুন প্রথমে একটা কথা বলি। কথাটা হলো প্রত্যেকটা লেসনের পিডিএফ একটা ভিডিওর ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া থাকে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন প্রতিদিন সময় দিবেন, বারবার পড়বেন, বারবার প্র্যাকটিস করবেন। আগামী 2 মাস ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 সময় দেন। যত বেশি সময় দিবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার ফাউন্ডেশনটা ততটাই মজবুত হবে। তাহলে লেসন 3 শুরু করা যাক। আর প্রথমে দেখে নিই লেসন 3 তে আজকে কি কি থাকছে। আমরা জানি প্রত্যেকটা লেসনের মধ্যে 7টা পার্ট থাকে। 1 টাং টুইস্টার, যেখানে উদ্দেশ্য থাকে মুখের জড়তা দূর করা। তারপরে পার্ট 2 ভোকাবুলারিজ এবং রেগুলার ভার্ব থাকে প্রত্যেকটা লেসনের মধ্যে সেম। পার্ট 3 হচ্ছে মেমোরাইজিং পার্ট। এই পার্টের মধ্যে জাস্ট মুখস্থ বিদ্যা, মুখস্থ করার জন্য কিছু নির্দিষ্ট জিনিস দেওয়া থাকে। কারণ যেহেতু আমরা নেটিভ না, তাই অনেক কিছু মুখস্থ করতে হয় ফাউন্ডেশনকে মজবুত করার জন্য। তো আজকে এই 3 মেমোরাইজিং পার্টের মধ্যে থাকছে ফ্লেক্সিভ প্রোনাউন, রেগুলার ভার্ব, গ্রুপ ভার্ব থাকবে, ফ্লো দিয়ে গঠিত, আবার ইন দ্বারা গঠিত কলিউশনগুলো থাকবে। এবং লেসন 3 হতে একদম লেসন 30 পর্যন্ত প্রত্যেকটা লেসনের জন্য নতুন একটা জিনিস আজ হতে অ্যাড হয়েছে। এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। এটা কিন্তু আবার পার্ট 4 এর মতো না। পার্ট 4 এর মধ্যে বাক্যের প্যাটার্ন থাকে, আজকে যেখানে থাকবে 7 থেকে 9। তবে এটা একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম আমি বলি। এখানে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে একটা বাক্য থাকবে এবং ওই বাক্য দিয়ে 32 রকমের বাক্য বানানো থাকবে। কিভাবে হবে, কেমনে হবে, অবশ্যই পার্ট 3 যখন পড়বো ওইখানে দেখে নিব। আচ্ছা, তারপরে হচ্ছে পার্ট 5 কোর স্পিকিং পার্ট। এটা হচ্ছে সেই পার্ট যে পার্টের মাধ্যমে আসলে আমাদের মেন প্র্যাকটিসটা হয় এবং একদম জিরো থেকে ধীরে ধীরে ফাউন্ডেশন মজবুত করার এই পার্ট হচ্ছে পার্ট 5 কোর স্পিকিং পার্ট। এটাই মূলত আমাদের মেন ভিডিও তৈরি হয় বা মেন ক্লাস হয় এই ভিডিওর উপর, এই পার্টের উপর। এই পার্টের মধ্যে থাকছে টেবল অফ অ্যামিজার উইথ প্র্যাকটিস চার্ট। এখানে একটা প্র্যাকটিস চার্ট থাকবে, হিউজ প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করতে হবে শুধু অ্যামিজার দিয়ে। যদিও লেসন 2 তে, লেসন 1 এ এসব পড়েছি, বাট আজকে হচ্ছে পার্ট 5 লেসন 3 তে অনেক পড়া, অনেক প্র্যাকটিস, সময় দিতে হবে ইনশাল্লাহ। একদম অ্যামিজার নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তারপরে হচ্ছে পার্ট 6 অ্যান্ড 7। প্রত্যেকটা লেসনের পার্ট 6 এবং 7 এর মধ্যে প্রেজেন্টেশন রেকর্ড করতে হয় এবং উত্তর থাকে একটা টপিকের উপর। আজকের টপিক হচ্ছে মাই ডেইলি রুটিন। তাহলে চলুন দেরি না করে লেসন 3টা মূল পর্বে চলে যাওয়া যাক। লেসন 3 এর পার্ট 1 ব্রেকিং দ্য সাইলেন্স। প্রথমে 5 মিনিট, কমপক্ষে 5 মিনিট মুখের ব্যায়াম করবেন, অর্থাৎ জিহ্বা 5 বার বের করলেন, ভিতরে নেবেন, তারপরে 5 বার ডানে বামে মুখের চারপাশে জিহ্বা ঘোরাবেন, ঠোঁটের ব্যায়াম করবেন। সম্ভব হলে ইউটিউব থেকে 1-2টা ভিডিও দেখে নেবেন কিভাবে মুখের জড়তা দূর করতে হয়। তারপরে 5 মিনিটের মতো মুখের ব্যায়াম করবেন। দেন হচ্ছে টাং টুইস্টার প্র্যাকটিস করবেন 5 মিনিট, কমপক্ষে 10 মিনিট। যেমন আজকের টাং টুইস্টার 2টার মধ্যে প্রথমটা হলো 6 sticky skeletons, 6 sticky skeletons, 6 sticky skeletons, 6 sticky skeletons। আর 2 নাম্বারটি হচ্ছে which is which। এভাবে প্রথমে আস্তে আস্তে দেন স্পিডে, এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনি এক নিঃশ্বাসে কয়বার বলতে পারছেন। ওকে, এটা হচ্ছে ইটস ইউর চ্যালেঞ্জ। ওকে, আর আমাকে বিশ্বাস রাখেন, যদি প্রতিদিন 10 মিনিটের মতো মুখের ব্যায়াম টাং টুইস্টারের মাধ্যমে, মুখের এক্সারসাইজের মাধ্যমে করেন, ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আপনার মুখের ফ্লেক্সিবিলিটি কতটা ইমপ্রুভ হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন। দেন হচ্ছে পার্ট 2।
পার্ট 2 অলওয়েজ ভোকাবুলারি পার্ট, এখানে ভোকাবুলারি থাকে, রেগুলার ভার্ব থাকে 5টা। আমাদের টার্গেট হচ্ছে 30টা লেসনে 3 থেকে 3,500 ভোকাবুলারি শেখা। প্রত্যেকটা ভোকাবুলারি খুবই সহজ এবং এখানে শুধু ভোকাবুলারির মিনিং শেখা উদ্দেশ্য না, সাথে স্পেলিং খুবই গুরুত্বপূর্ণ। আইএলটিএস এর লিসেনিং সেকশনের মধ্যে সেকশন 1 এবং 4 এর মধ্যে বিশেষ করে ফিল ইন দ্য গ্যাপের মধ্যে খুবই কমন ওয়ার্ডগুলি আসে যেগুলো আমরা অনেক সময় ধরতে পারি, বাট স্পেলিং মিস্টেক হওয়ার কারণে ওইটা আর কাউন্ট হয় না। সো কেয়ারফুলি পড়তে হবে, সাথে স্পেলিং অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। স্পেলিং ঠিক করার জন্য আমার আরেকটা প্লেলিস্ট আছে, ওইখানে প্রতিদিন একটা করে ভিডিও দেখবেন, মাত্র 2 মিনিট 1.5 মিনিটের ভিডিও, এবং একটা করে প্রনাউন্সিয়েশন এবং স্পেলিং ঠিক করার রুলস শিখবেন। এতে করে কি হবে, আপনার প্রনাউন্সিয়েশনও ঠিক হবে এবং সাথে স্পেলিং মনে রাখার খুবই ইজি হয়ে যাবে আপনার জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে রেগুলার ভার্ব 5টা, আজকে হলো এই 5টা, যেমন শেষ করা, ফিনিশ, ফিনিশড, ফিনিশড, সাহায্য করা, হেল্প, 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 আশা করা, হোপ, হোপ, হোপড, যোগ দেওয়া, জয়েন্ট, 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 শেখা, লার্ন, 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 এভাবে 5টা শিখবেন। দেন হলো মেমোরাইজিং পার্ট 3। এই পার্টের মধ্যে আজকে থাকছে হচ্ছে কি আছে এখানে, রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন মুখস্থ করে নেবেন, যেমন এভাবে মাই সেলফ, আমি নিজেকে, আউর সেলফস, আমরা নিজেরাই, আর আমরা আমাদেরকে, ইউর সেলফ, তুমি নিজেকে, ইউর সেলফ, তোমরা নিজেরাই নিজেদেরকে, হিম সেলফ, সে নিজেকে পুংলিঙ্গ, হার সেলফ, সে নিজেকে স্ত্রীলিঙ্গ, দেম সেলফ, তারা নিজেরাই বা তাদেরকে, ইট সেলফ, এটা নিজেকে। ওকে, এরপরে হচ্ছে ইরেগুলার ভার্ব 5টা। ইরেগুলার ভার্ব মুখস্থ রাখতে হয়, কেন, এটার B1 B2 B3 একটু ভিন্ন ভিন্ন হয়, কোনো রুলস ফলো করে না। যেমন 1 নম্বরে ধরা, ক্যাচ, কট, কট, বেছে নেওয়া, চোজেন, আশা, খেম, দাম হওয়া, কস্ট, কাটা, কাট। এখানে ফলো রাখেন, এই দুটোটাই হচ্ছে একদম সেম, এই তিনটা রূপই হচ্ছে একদম সেম, কস্ট, কাট, এগুলো মনে রাখবেন। এবং এইগুলোর ক্ষেত্রে স্পেলিং গুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, শুধু শিখলেই হবে না, স্পেলিং এর দিকে এখন থেকে নজর রাখতে হবে, যেন ভবিষ্যতে গিয়ে আর এতটা ঝামেলা না পড়তে হয়, না হয় খুবই পেরেশানি পড়তে হয় স্পেলিং এর জন্য। এরপরে হচ্ছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, ব্লো দিয়ে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেমন ব্লো অর্থ হয়তো আপনি জানেন, বাট ব্লোর সাথে আপ হয়ে, আউট হয়ে, তারপরে আওয়ে, ওভার, এসব এসে অর্থ অনেক ভিন্ন হয়ে যায়। যেমন ব্লো আপ অর্থ বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া, তারপরে ব্লো আউট নিভে যাওয়া, তারপরে ব্লো আওয়ে খুব মুগ্ধ করা। এই যে দেখেন, সবগুলোর মধ্যে ব্লো আছে, বাট এইটা আপ, আউট, আওয়ে, ওভার, অফ এসব সাথে আসার কারণে অর্থ অনেক ভিন্ন হয়ে যাচ্ছে। ব্লো অ্যাপার্ট, চিহ্ন ভিন্ন হওয়া, কতটা ব্যবধান। তো এইসব কোনো রুল ফলো করে না, মুখস্থ রাখতে হবে। যদি এসব মুখস্থ না থাকে, তাহলে কেমব্রিজের মধ্যে যখন আমরা রিডিং প্যাসেজ পড়বো, তখন দেখা যাবে বিভিন্ন জায়গায় গ্রুপ, ফ্রেজাল ভার্বগুলো আসে, তখন হয়তো অনেক সময় এরকম হয়, একটা সেন্টেন্সের মাঝে প্রত্যেকটা ওয়ার্ড হয়তো আমাদের জানা থাকবে, বাট তারপরেও সঠিক আনসারটা বা সঠিক মিনিংটা না বোঝার কারণে সঠিক আনসার দিতে পারবো না। ট্রু ফলস, নট গিভেন, এমসিকিউ এসব পারা যাবে না। তখনই আমাদের পেরেশানি শুরু হয়ে যায় যে কি হলো, প্রত্যেকটা ওয়ার্ড জানি, প্রত্যেকটা সেন্টেন্স প্যাটার্নও বুঝলাম, কিন্তু মিনিং বুঝতেছি না। মিনিং মিলাতে না পারলে আপনি ট্রু ফলস নট গিভেনে ভুল করবেন 100%। সো এইসব এই প্রতিদিন এই 5টা 10টা করে অবশ্যই মুখস্থ করতে হবে। এরপরে হচ্ছে ইন দ্বারা গঠিত কোলোকেশন, এসবে মুখস্থ রাখতে হবে। যদিও কোলোকেশনগুলোর মিনিং খুবই সহজ, এগুলো মুখস্থ রাখতে হবে। যেমন থিওরি, ধারণায়, দ্য সান, সূর্যে, মাস, জগা খিচুড়ি, তারপরে ইন দ্য মিনিং, অর্থে। এই যে এসব দেখেন, আমরা প্রিপোজিশনগুলো যদিও জানি, শিখি, নিয়ম শিখি, রুল শিখি, কিন্তু আসলে এগুলা জাস্ট রুল শিখেই যে আপনি প্রপার ব্যবহার করতে পারবেন এরকমটা আদৌ সম্ভব না। কিছু জিনিস মুখস্থ অবশ্যই রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যেটা আজকে থেকে নতুন অ্যাড হয়েছে, এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। আজকে সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 1। এটা শুধু একটা পড়া না, এটা একটা চ্যালেঞ্জ। এখানে দেখেন
আই ডু আমি করি, আই ডু আমি করি এই একটা বাক্য দিয়ে একটা বাক্য থেকে মোট 32টা বাক্য বানানো হয়েছে। এখানে আপনার চ্যালেঞ্জ হলো এই পুরো 32টা বাক্যকে মুখস্থ করতে হবে বাংলা সহ, এবং আমি 38 সেকেন্ডের মধ্যে পেরেছি বলতে বাংলা সহ। আপনিও চেষ্টা করবেন, যদি 38 সেকেন্ডের ভিতরে মুখস্থ না দেখে বাংলা সহ বলতে পারেন দেন আমাকে ইনফর্ম করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রথম ভিডিওতে দিয়েছি বা ডিসক্রিপশন বক্সের মধ্যে আছে, ওইখান থেকে আমাকে নক করবেন, ভিডিও বানিয়ে দিবেন, আমি দেখব। কিভাবে শিখবেন আমি বলে দিচ্ছি। আমি করি আই ডু, আমি করি না আই ডোন্ট ডু, আমি কি করি ডু আই ডু, আমি কি করি না ডোন্ট আই ডু, আমি কি করি হোয়াট ডু আই ডু, আমি কি করি না হোয়াট ডোন্ট আই ডু, আমি কি জন্য করি ফর হোয়াট ডু আই ডু, আমি কি জন্য করি না ফর হোয়াট ডোন্ট আই ডু, আমি কখন করি ওয়েন ডু আই ডু, আমি কখন করি না ওয়েন ডোন্ট আই ডু, আমি কোথায় করি ওয়ার ডু আই ডু, আমি কোথায় করি না ওয়ার ডোন্ট আই ডু, আমি কেন করি ওয়াই ডু আই ডু, আমি কেন করি না ওয়াই ডোন্ট আই ডু, আমি কিভাবে করি হাউ ডু আই ডু, আমি কিভাবে করি না হাউ ডোন্ট আই ডু, আমি কাকে করি হুম ডু আই ডু, আমি কাকে করি না হুম ডোন্ট আই ডু, আমি কার পূর্বে করি বা আমি কার আগে করি বিফোর হোম ডু আই ডু, আমি কার আগে করি না বিফোর হোম ডোন্ট আই ডু, আমি কার পরে করি আফটার হোম ডু আই ডু, আমি কার পরে করি না আফটার হোম ডোন্ট আই ডু, আমি কার সাথে করি উইথ হোম ডু আই ডু, আমি কার সাথে করি না উইথ হোম ডোন্ট আই ডু, কে করে হু ডাজ, কে করে না হু ডাজেন্ট ডু, কারা করে হু ডু, কারা করে না হু ডোন্ট ডু। এখানে সিঙ্গুলার হওয়ার কারণে হু ডাজেন্ট হয়েছে বা হু ডাজ হয়েছে, আর এখানে কারা করে প্লোরাল হওয়ার কারণে এস যুক্ত হয় নাই, ডাজ হয় নাই, হু ডু, কারা করে না হু ডোন্ট ডু। তারপরে আমি কোন কাজটি করি উইচ ওয়ার্ক ডু আই ডু, আমি কোন কাজটি করি না উইচ ওয়ার্ক ডোন্ট আই ডু, আমি কার কাজটি করি হুজ ওয়ার্ক ডু আই ডু, আমি কার কাজটি করি না হুজ ওয়ার্ক ডোন্ট আই ডু। এভাবে আমি যেভাবে বলেছি প্রথমে বাংলা তারপরে ইংলিশ, এভাবে বলতে হবে 38 সেকেন্ডের ভিতরে, মুখস্থ, একদম মুখস্থ। এখানে মনে রাখার একটা পদ্ধতি হচ্ছে প্রথম বাক্যটা হা বোধক, এরপরে বাক্যটা না বোধক, এরপরে প্রত্যেকটা বাক্য হচ্ছে প্রশ্নবোধক এবং একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, বাট সবগুলো প্রশ্নবোধক। এবার দেখেন এখানে হোয়াট দিয়ে দুইটা আছে, ফরওয়ার্ড দিয়ে দুইটা, ওয়েন দিয়ে দুইটা, তারপরে হোয়ার দিয়ে দুইটা, এ দিয়ে দুইটা, এভাবে যেমন দেখেন হাউ দিয়ে দুইটা, এভাবে এগুলো শিখবেন তাহলে মনে থাকবে। আচ্ছা, তারপরে আসেন পার্ট 4 সেন্টেন্স প্যাটার্ন। আজকে হচ্ছে সেন্টেন্স প্যাটার্নের 7 থেকে 9 অর্থাৎ 3টা। নাম্বার 7, এই স্ট্রাকচারটা হচ্ছে বর্তমানে সক্ষম এই অর্থ বোঝানোর জন্য, প্রেজেন্ট এবিলিটি, প্রেজেন্ট এবিলিটি বোঝানোর জন্য, অর্থাৎ বর্তমানে বর্তমানকালে কোনো একটা কাজের প্রতি, কাজের উপর আপনি সক্ষম, এটার জন্য এই স্ট্রাকচারটা ব্যবহৃত হবে। প্রথমে সাবজেক্ট, পরে এম ইজ আর থেকে যে কোনো একটা, আমরা লেসন 2তে দেখেছি বসে আই এর সাথে, ইজ বসে সিঙ্গুলারের সাথে, আর বসে প্লোরালের সাথে, ওইখানে বিস্তারিত আলোচনা আছে। তারপরে বলতো দেন বি1 এক্সটেনশন, বাকি যা থাকে তা বসাবেন। বলে এই স্ট্রাকচারটা আবার দেখেন এবং উদাহরণের দিকে লক্ষ্য করেন। এখানে 10টা এক্সাম্পল দেওয়া আছে, 10টা এক্সাম্পলকে ভালো করে পড়বেন, ভালো করে প্র্যাকটিস করবেন, এক একটা এক্সাম্পল দিয়ে কয়েকভাবে বাক্য বানানোর চেষ্টা করবেন। যেমন প্রথম বাক্য বাংলা হচ্ছে আমি এখন ইংরেজিতে কথা বলতে পারি, আমি এখন ইংরেজিতে কথা বলতে সক্ষম। ইংলিশ হচ্ছে আই এম এবল টু স্পিক ইংলিশ নাও। সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, তারপরে এই 3টা হতে যেহেতু আয়ের সাথে এম হয় এম আসলো, তারপরে বলতো, তারপরে দেখেন স্পিক বি1, এটা হচ্ছে বি1, তারপরে ইংলিশ নাও মানে এখন ইংলিশ, তাহলে বাংলাটা দাঁড়াচ্ছে আমি এখন ইংরেজিতে কথা বলতে সক্ষম, আই এম এবল টু স্পিক ইংলিশ নাও। তুমি এখন ইংরেজিতে কথা বলতে সক্ষম, তাহলে আয়ের জায়গায় বসে যাবে ইউ, ইউ বসলে এখানে 3টা থেকে আসবে হচ্ছে আর, তার মানে ইউ আর এবল টু স্পিক ইংলিশ নাও। এভাবে পরে সে লেসনটা বুঝতে পারে, সে লেসনটা বুঝতে পারে, শি ইজ এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, অর্থাৎ সে লেসনটা বুঝতে সক্ষম, প্রেজেন্ট এবিলিটি, বর্তমান সক্ষম। আমি যদি বলি তুমি লেসনটি বুঝতে সক্ষম, কি হবে ইউ আর এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, আমি লেসনটা বুঝতে সক্ষম, এম এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, আমার ভাই লেসনটা বুঝতে সক্ষম, মাই ব্রাদার ইজ এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। এভাবে প্রত্যেকটা বাক্যকে বিভিন্ন রকমের সাবজেক্ট চেঞ্জ করে, ভার্বকে চেঞ্জ করে বারবার প্র্যাকটিস করতে হবে, লাউডলি পড়তে হবে। যত প্র্যাকটিস করবেন ততই আপনার ফাউন্ডেশন মজবুত হবে, আপনার স্পিকিংটা উন্নতি হবে। এবার আসেন স্ট্রাকচার নাম্বার 8, এটাও সক্ষম বোঝানোর জন্য
তবে এটা হচ্ছে অতীতকালের জন্য। ফার্স্ট এবিলিটি বোঝানোর জন্য স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। প্রথমে সাবজেক্ট, পরে ওয়াজ ওয়ার, পরে হচ্ছে এবল টু, পরে V1 এক্সটেনশন। আগেরটার মতোই, জাস্ট হচ্ছে আগেরটা ছিল এমিজার প্রেজেন্টের জন্য, আর এমিজারের পরিবর্তে পাস্টের জায়গায় কি বসে, ওয়াজ ওয়ার। এই ওয়াজ বসে সিঙ্গুলারের জন্য, লেসন 2 তে আমরা দেখেছি। এরপরে ওয়ার বসে প্লুরালের জন্য, পাস্টের জন্য। মানে দুটোই পাস্ট, একটা হচ্ছে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার আর ওয়ার হচ্ছে প্লুরালের জন্য। আসেন এবার অর্থ দিকে লক্ষ্য করুন। আমি গত বছর ইংরেজিতে কথা বলতে পারতাম। গত বছর তার মানে হচ্ছে এটা অতীত। তো আই ওয়াজ এবল টু স্পিক ইংলিশ লাস্ট ইয়ার। তুমি বলি তুমি গত বছর ইংরেজিতে কথা বলতে পারতে, তুমি গত বছর ইংরেজিতে কথা বলতে সক্ষম ছিলে, তখন কি হবে, ইউ এর জায়গায় ইউ। ইউ এর সাথে ওয়াজ হয় না, ইউ এর সাথে হয় ওয়ার। কি বসে, ওয়ার। তাহলে ইংলিশটা কি হবে, তুমি গত বছর ইংরেজিতে কথা বলতে সক্ষম ছিলে, ইউ ওয়ার এবল টু স্পিক ইংলিশ লাস্ট ইয়ার। এরপরে বাক্যটার দিকে লক্ষ্য করুন। সে সহজে লেসনটা বুঝতে পারত বা সে সহজে লেসনটা বুঝতে সক্ষম ছিল। শি ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন ইজিলি। এখানে সে এর জায়গায় যদি তুমি বলে দিই যে তুমি সহজে লেসনটা বুঝতে সক্ষম ছিলে, তো কি হবে, ইউ ওয়ার এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন ইজিলি। এভাবে প্রত্যেকটা বাক্যকে জুড়ে জুড়ে অনেকবার প্র্যাকটিস করতে হবে। দেন স্ট্রাকচার নাম্বার 9। স্ট্রাকচারের মধ্যে সেম স্ট্রাকচার সক্ষমতা বোঝানোর জন্য, এটা হলো ভবিষ্যতের জন্য। প্রথমে দুটোটা পড়েছি, একটা প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট, বাট এখন হচ্ছে ফিউচারের জন্য। ভবিষ্যতে কোনো একটা কাজে সক্ষম হবেন, সক্ষম হব, এই অর্থ বোঝানোর জন্য স্ট্রাকচার ব্যবহৃত হবে। প্রথমে সাবজেক্ট, পরে উইল বি, পরে এবল টু, V1 এক্সটেনশন। মিজার পাশে প্রেজেন্টের জন্য, ওয়াজ ওয়ার ছিল পাস্টের জন্য, আর ফিউচারের জন্য শুধু উইল বি। তার মানে সাবজেক্ট সিঙ্গুলার হোক প্লুরাল হোক যেই হোক সবার জন্য উইল বি বসবে। এবার দেখেন, আমি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারবো, অর্থাৎ ভবিষ্যতে আমি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে সক্ষম হব। তাহলে আই উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তুমি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে সক্ষম হবে, কি হবে, ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। সে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারবে ভবিষ্যতে, তাহলে কি হবে, শি উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আমার বোন সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে সক্ষম হবে, মানে ফিউচার একটা অনুভূতি, হ্যাঁ, ভবিষ্যতে। তো কি হবে, মাই সিস্টার উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এরপরে বাক্যটা দেখেন, সে পরীক্ষায় পাস করতে পারবে, মানে সে পরীক্ষায় পাস করতে সক্ষম হবে। শি উইল বি এবল টু পাস দ্য এক্সাম। সে ভালো একটা চাকরি পেতে পারবে বা সে ভালো একটা চাকরি পেতে সক্ষম হবে ভবিষ্যৎ। হি উইল বি এবল টু গেট আ গুড জব। এইভাবে 10টা এক্সাম্পল দেওয়া আছে, যেগুলোকে জুড়ে জুড়ে অনেকবার প্র্যাকটিস করতে হবে, অনেক সময় দিতে হবে। প্রত্যেকটা স্ট্রাকচারকে, প্রত্যেকটা এক্সাম্পলকে কয়েকভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। প্রথমে শুধু যে 10টা আছে এই 10টাকে ভালো করে পড়বেন, যে একটাকে কয়েকভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এতে আপনার স্পিকিং লেভেলটা অনেক ইমপ্রুভ হবে, সাথে ইংলিশ মিনিং বোঝার ক্ষমতাও বাড়বে। এবার চলুন আমাদের কোর স্পিকিং পার্ট, যে পার্টের মাধ্যমে আসলে আমাদের ইংলিশ ফাউন্ডেশনটা বিল্ড হচ্ছে। চলেন পার্ট 5, কোর স্পিকিং পার্ট। এই পার্টে শিখব এমিজারের ব্যবহার এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রথমে একটা বাক্য দিয়ে কিভাবে 8টা বাক্য বানানো যায় এই স্ট্রাকচারটা দেখি, দেন হচ্ছে আমরা প্র্যাকটিস করব। পার্ট 5, এখানে বোঝার চাইতে প্র্যাকটিসটাই হচ্ছে মেন। এই ভিডিওতে জাস্ট হচ্ছে আমি সর্বোচ্চ 30 মিনিট সময় আপনাকে দেখাই দিতে পারবো, বাট আপনি আপনার ঘরে বসে, আপনার রুমে বসে, একাকে হোক বা কারোর সাথে হোক, 30 মিনিট না 2 থেকে 3 ঘন্টা সময় প্র্যাকটিস করতে হবে। এভাবে 2 মাস করেন, দেন জাস্ট দেখবেন স্পিকিং এবং ইংলিশ ফাউন্ডেশন কতটা মজবুত হয়। ওকে, হ্যাঁ, এখানে লক্ষ্য করেন 8 টাইপস অফ সেন্টেন্সেস, মানে একটা সেন্টেন্স থেকে 8 ভাবে কিভাবে সেন্টেন্স হচ্ছে। আমি হই, আই এম,
আমি হই না, আই এম নট। আমি কি হই, এম আই। আমি কি হই না, এম আই নট। আমি কেন হই, ওয়াই এম আই। আমি কেন হই না, এম আই নট। আমি কিভাবে হই, হাউ এম আই। আমি কিভাবে হই না, হাউ এম আই নট। প্রথমে এই 8টা বাক্যকে যেভাবে দেওয়া আছে এভাবে জাস্ট মুখস্থ করে নেন, একদম হুবহু মুখস্থ। মুখস্থ করার সাথে এটাও মাথায় রাখবেন, প্রথম বাক্যটা হচ্ছে হা বোধক, প্রথম বাক্যটা হা বোধক, এরপরেরটা না বোধক, এরপরেরটা প্রশ্নবোধক, এরপরেরটা প্রশ্নবোধক না বোধক, এরপরেরটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন, ডাব্লিউ কোয়েশ্চেনের হচ্ছে হা বোধক প্রশ্নবোধক, এরপরে ডাব্লিউ কোয়েশ্চেনের না বোধক প্রশ্নবোধক, তারপরে এইচ কোয়েশ্চেন হা বোধক প্রশ্নবোধক, এইচ কোয়েশ্চেন না বোধক প্রশ্নবোধক। এই বিষয়টা মাথায় রেখে হচ্ছে মুখস্থ রাখবেন। আচ্ছা, আর সাথে এটাও দেখেন, আমি হই, এটা একটা হা বোধক বাক্যের মাঝে এম হচ্ছে সাবজেক্টের পরে, আর না বোধক বাক্যের মধ্যে এম এর সাথে একটা নট আসছে। ঠিক আমি কি হই প্রশ্ন করার ক্ষেত্রে এই যে অক্সিলারি ভার্ব এমটা, এই এমটা হচ্ছে আগে চলে আসে। এই যে দেখেন এখানে আগে চলে আসছে এম, প্রশ্ন করার ক্ষেত্রে আগে আসবে। যেমন ডাব্লিউএইচ কোয়েশ্চেনের মধ্যে হাউ, ওয়াই, এগুলোর পরে দেখেন সাবজেক্টের আগে এমটা চলে আসছে। তার মানে যখনই কোনো বাক্যকে প্রশ্ন করতে হবে তখন অক্সিলারি ভার্বটা আগে চলে আসে। আচ্ছা, এটাকে প্রথমে মুখস্থ করেন, বুঝে যতটুকু আসে আসুক, আর মুখস্থ করেন, জাস্ট মুখস্থ। ফাউন্ডেশন লেভেলকে মজবুত করার জন্য তোতা পাখির মতো অনেক কিছু মুখস্থ করতে হয়, তারপরে প্র্যাকটিস করতে হয়। দেন হচ্ছে যখন ফাউন্ডেশন লেভেল 2 করব, দেখবেন অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এটা মুখস্থ হয়ে যাওয়ার পরে যখন এক নিঃশ্বাসে বলতে পারবেন এই 8টা বাক্য, দেন হচ্ছে আসবেন এখানে, এখানে এসে আমি যেভাবে দেখাই দিচ্ছি ঠিক এইভাবে প্র্যাকটিস করবেন। দিকে হচ্ছে সবগুলো পজিটিভ, এগুলো হচ্ছে নেগেটিভ। পজিটিভ স্টেটমেন্টগুলো প্রথমে প্র্যাকটিস করবেন। কিভাবে, এই যে দেখেন, এই যে এই সাইডে যেগুলো আছে, এই দিকে যা আছে সব হচ্ছে সাবজেক্ট, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলো হচ্ছে এগুলো সম্পর্কে তথ্য। সাবজেক্টের সম্পর্কে যা তথ্য দিবে, প্রফেশন আছে, লোকেশন আছে, কন্ডিশন আছে, এগুলো হচ্ছে তথ্য দিবে। তো কিভাবে প্র্যাকটিস করবেন, তুমি একটা সাবজেক্ট নেবেন, তারপর ওই সাবজেক্টের জন্য যে ভার্বটা লাগবে ভার্বটা নেবেন। এখানে দেওয়াই আছে, এর সাথে হবে এম, এর সাথে এম, এখানে সবগুলোর সাথে হবে আর, এখানে সবগুলোর সাথে হবে ইজ। তাহলে প্র্যাকটিস করি। প্রথমে বাংলা, হ্যাঁ, প্রথমে নিলাম স্টুডেন্ট, তাহলে কি হবে, আই দিয়ে শুরু করলে আমি একজন ছাত্র। এই যে দেখেন এখানে কি ছিল, আমি হই আই এম, এম আমি হই আই স্টুডেন্ট, একজন ছাত্র। আমি হই একজন ছাত্র, আই এম আই স্টুডেন্ট। আমি হই একজন টিচার, আই এম আই টিচার। তো আমি হই শব্দটা বলা লাগবে না, সাবলীল বাংলা হচ্ছে আমি একজন স্টুডেন্ট, আমি একজন টিচার, আমি একজন ডক্টর। এইভাবে প্রথমে মুখ দিয়ে বাংলা, দেন হচ্ছে ইংলিশ। আচ্ছা, আমি প্র্যাকটিস করি, আপনি এভাবেই প্র্যাকটিস করবেন। দেখেন, আমি একজন স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। আমি একজন ডক্টর, আই এম এ ডক্টর। আমি একজন কৃষক, আই এম এ ফার্মার। আমি একজন বিজনেসম্যান, আই এম এ বিজনেসম্যান। আমি একজন ড্রাইভার, আই এম এ ড্রাইভার। আমি একজন পুলিশ অফিসার, আই এম এ পুলিশ অফিসার। আমি একজন দোকানদার, আই এম এ শপকিপার। আমি একজন ইঞ্জিনিয়ার, আই এম এন ইঞ্জিনিয়ার। আমি একজন এডিটর, আই এম এন এডিটর। এভাবে আমি ভালো আছি, আই এম ফাইন। আমি ব্যস্ত, আই এম বিজি। আমি ক্লান্ত, আই এম টায়ার্ড। আমি প্রস্তুত, আই এম রেডি। আমি হ্যাপি, আই এম হ্যাপি। আমি ভালো, আই এম ব্ল্যাক। আমি ফ্রি আছি, আই এম ফ্রি। এভাবে আমি স্কুলে আছি, আই এম এট হোম। সরি, আমি বাড়িতে আছি, আই এম এট হোম। আমি অফিসে আছি, আই এম ইন দ্য অফিস। আমি স্কুলে আছি, আই এম এট স্কুল। আমি রুমে আছি, আই এম ইন দ্য রুম। আমি মার্কেটে আছি, আই এম এট দ্য মার্কেট। আমি ঢাকা আছি, আই এম ইন ঢাকা। আমি বাস স্টপে আছি, আই এম এট দ্য বাস স্টপ। আমি হসপিটালে আছি, আই এম ইন দ্য হসপিটাল। আমি এয়ারপোর্টে আছি, আই এম এট দ্য এয়ারপোর্ট। আমি ক্লাসরুমে আছি, আই এম ইন দ্য ক্লাসরুম। হয়ে গেল। তারপরে উই নেবেন, উই আর। আমরা আমরা ছাত্র হই, তখন এটা আসবে না, এটা আসবে না, যেহেতু প্লোরাল। আমরা ছাত্র হই, উই আর স্টুডেন্টস। আমরা টিচার হই, উই আর টিচার্স। আমরা ডক্টর হই, উই আর ডক্টরস। আমরা কৃষক হই, উই আর ফার্মার্স। আমরা বিজনেসম্যান হই, উই আর বিজনেসম্যান। আমরা ড্রাইভার, উই আর ড্রাইভার্স। এভাবে তারপরে ইউ দিয়ে, এরপরে দে দিয়ে, রহিম এন্ড রহিমা দিয়ে, পরে হি দিয়ে, শি দিয়ে, রহিম দিয়ে, ইট দিয়ে। যেমন হি দিয়ে যদি বলি, হি, সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। সে একজন শিক্ষক, হি ইজ আ টিচার। সে একজন ডক্টর, হি ইজ আ ডক্টর। সে একজন কৃষক, হি ইজ আ ফার্মার। সে একজন বিজনেসম্যান, হি ইজ আ বিজনেসম্যান। বা যদি এখান থেকে বলি, সে ভালো আছে, হি ইজ ফাইন। সে ব্যস্ত, হি ইজ বিজি। সে ক্লান্ত, হি ইজ টায়ার্ড। সে রেডি, হি ইজ রেডি। সে সুখী, হি ইজ হ্যাপি। সে কালো, হি ইজ ব্ল্যাক। এভাবে সে
সে বাড়িতে আছে, হি ইজ এট হোম, সে অফিসে আছে, হি ইজ ইন দ্য অফিস, সে স্কুল আছে, হি ইজ এট স্কুল, সে রুমে আছে, হি ইজ ইন দ্য রুম, সে মার্কেট আছে, হি ইজ এট দ্য মার্কেট, সে ঢাকায় আছে, হি ইজ ইন ঢাকা, সে বাস স্টপে আছে, হি ইজ এট দ্য বাস স্টপ। এভাবে প্রত্যেকটা প্র্যাকটিস করবেন। এরপর আসবেন এখন এগুলো প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে সবগুলো শেষ হয়ে যাবে, দেন হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। আবার সেম আগের মতো আই দিয়ে, তারপর এম নট বা আন্ট দিয়ে, আয়ের সাথে এম নট হবে, এটাকে আয়ের জন্য না বোধক। হ্যাঁ, কি হবে? আমি একজন ছাত্র নই, আমি একজন ছাত্র না, আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষক না, আই এম নট আ টিচার, আমি একজন ডক্টর না, আই এম নট আ ডক্টর, আমি একজন কৃষক না, আই এম নট আ ফার্মার, আমি একজন বিজনেসম্যান, আই এম নট আ বিজনেসম্যান, আমি একজন গাড়ি চালক না, আই এম নট আ ড্রাইভার। এইভাবে, ঠিক এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রত্যেকটা প্রফেশন, কন্ডিশন, লোকেশন দিয়ে প্র্যাকটিস হবে। সময় লাগবে, প্র্যাকটিস করে দেখেন আপনার মুখের জড়তা কোথায় যায়, কেন স্পিকিং উন্নতি হবে না, কেন ফাউন্ডেশন তৈরি হবে না। এই নোটটা পড়ে নেবেন। প্রফেশনের আগে আর্টিকেল লাগে না, যেখানে প্রফেশন আছে। এগুলা হচ্ছে, সরি আমি ভুল বলেছি, এখানে হচ্ছে প্রফেশনের আগে আর্টিকেল এ অথবা এন লাগে। এই যে দেখেন এখানে দেওয়া আছে এ দেওয়া আছে অথবা এন দেওয়া আছে, কই, এই যে এন ইঞ্জিনিয়ার, এন এডিটর, প্রফেশনের আগে লাগে। এরপরে লোকেশন এর ক্ষেত্রে অথবা ইন একভাবে ব্যবহার করা দরকার হয়। কন্ডিশনের আগে সাধারণত কোনো আর্টিকেল লাগে না। কন্ডিশন হচ্ছে এইসব, এই যে ফাইন, বিজি, ব্ল্যাক, টায়ার্ড, এগুলো হচ্ছে আমাদের কন্ডিশন বোঝায়, অবস্থা বোঝায়। তারপরে সাবজেক্ট সিঙ্গুলার হলে আর ডক্টর, সাবজেক্ট প্লুরাল হলে এটা আর আসবে না, তখন হবে ডাইরেক্ট ডক্টরস। যেমন এখানে এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র, তো সাবজেক্ট হচ্ছে এখানে কি সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয় আই, রহিমা, রহিমা, দে, ইউ, তোমরা, তখন হবে কি উই আর স্টুডেন্টস, ইউ আর স্টুডেন্টস, রহিম এন্ড রহিমা আর স্টুডেন্টস, ঠিক আছে, দে আর ডক্টরস, এভাবে তখন প্লুরাল হবে। এভাবে প্র্যাকটিস করবেন। পরে পজিটিভ কোয়েশ্চেনগুলো দিয়েও প্র্যাকটিস করবেন। যেমন যে কোয়েশ্চেনের ক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলো আগে চলে আসছে, ঠিক ওই এখানে যে শুরু দিয়ে যে 8টা বাক্য ছিল, এই 8টা বাক্যের মতোই আবোধক, আবোধক, প্রশ্নবোধক, তারপরে না বোধক, প্রশ্নবোধক, ডাব্লিউ কোয়েশ্চেন, হা বোধক, ডাব্লিউ কোয়েশ্চেন, না বোধক, ঠিক এই 8টা প্যাটার্নই মূলত এখানে 8টা কক্ষ সাজানো হয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এরপরে যে দেখেন এখানে হচ্ছে 3, এটা হচ্ছে 4, এরপরে এটা হচ্ছে 5, এরপর এই যে এটা হচ্ছে 6, এখানে 8টা থেকে কম না, এখানে আরো বেশি আছে। এই যে দেখেন এইচ কোয়েশ্চেন, ডাব্লিউ কোয়েশ্চেন, এখানে একটু বেশি দেওয়া আছে, 3টা করে দেওয়া আছে। সবগুলা দিয়ে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এখানে আরো 2টা বেড়ে গেছে। এই প্র্যাকটিসগুলো কিভাবে করবেন, শেখ আগের মতোই একটা নেবেন। যখন আমি কি একজন ছাত্র, এম আই স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষক, এম আই টিচার, আমি কি একজন কৃষক, এম আই ফার্মার, আমি কি একজন বিজনেসম্যান, এম আই আ বিজনেসম্যান, আমি কি একজন গাড়ি চালক, এম আই আ ড্রাইভার। এভাবে তারা কি ভালো আছে, আর দে ফাইন, তারা কি ব্যস্ত, আর দে বিজি, তারা কি ক্লান্ত, আর দে টায়ার্ড, তারা কি প্রস্তুত, আর দে রেডি, তারা কি সুখী, আর দে হ্যাপি। এভাবে না বোধকের জন্য ইন্ট এর সাথে এটা মূলত এভাবে হওয়ার কথা। এম আই নট, যে এখানে যেভাবে দেওয়া ছিল, এই এখানে দেখেন এম নট, এই যে কোয়েশ্চেন এম আই নট, এটাকে সংক্ষিপ্ত রূপে এন্ড আই বললেও হয়। আমি কি হই না এন্ড আই, ঠিক যেটা এখানে ব্যবহার করা হয়েছে। জাস্ট বোঝার জন্য আপনি চাইলে এই এম আই নটও বলা যেতে পারে, বাট সহজের জন্য এন্ড আই বললেই সুন্দর হয়। এন্ড আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না, এন্ড আই স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষক না, এন্ড আই টিচার, আমি কি একজন ডক্টর না, এন্ড আই ডক্টর, আমি কি একজন কৃষক না, এন্ড আই ফার্মার। এভাবে স্পিডে প্র্যাকটিস করতে হবে। আমরা কি ছাত্র না, আন্ট উই, এই যে আর আন্ট দিয়ে উই সাথে, আন্ট উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র না, আন্ট উই টিচার্স, আমরা কি শিক্ষক না, আন্ট উই ডক্টরস, আমরা কি ডক্টর না। এভাবে ইজেন্ট হি এট হোম, সে কি বাড়িতে নেই, ইজেন্ট হি
হোম সে কি বাড়িতে নেই, সে কি ঘরে না, ইজেন্ট হি ইন দ্য অফিস, সে কি অফিসে নেই, ইজেন্ট হি অ্যাট স্কুল, সে কি স্কুলে নেই। এভাবে প্র্যাকটিস করবেন। পরে ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে প্র্যাকটিস, যেমন ওয়েন কখন, এম আই স্টুডেন্ট আমি কখন একজন ছাত্র, ওয়েন এম আই আমি কখন একজন ছাত্র, ওয়েন এম আই স্টুডেন্ট আমি কখন একজন শিক্ষক, ওয়েন এম আই আ টিচার আমি কখন একজন ডক্টর, ওয়েন এম আই ডক্টর আমি কখন একজন কৃষক, ওয়েন এম আই ফার্মার। ঠিক এভাবে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করতে হবে। যদি না বুঝেন আমাকে নক দিবেন, আই উইল হেল্প ইউ ইনশাআল্লাহ। এখানে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, বেশ একটা প্রত্যেকটাকে প্র্যাকটিস করে দেখানো যাচ্ছে না। যদি বুঝে থাকেন বাকি কাজ হচ্ছে আপনার, সময় দিবেন, প্র্যাকটিস করবেন, একটা ওয়ার্ডও বাদ রাখবেন না। প্র্যাকটিস করে দেখেন আমার সাথে, জাস্ট এই কোর্সটা কমপ্লিট করে দেখেন। যদি ইমপ্রুভ না হয় আমাকে বলিয়েন, আমি আপনার এমবির টাকা দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, তারপরটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন পজিটিভ, সরি এটা পজিটিভ হবে না, এটা হবে নেগেটিভ। প্রথমটা পজিটিভ, এরপরটা হবে নেগেটিভ। এখানে ভুল হয়েছে, এটা হচ্ছে নেগেটিভ। যেমন when and I স্টুডেন্ট আমি কখন একজন স্টুডেন্ট ছিলাম না, বা হাউ দিয়ে বললে হাউ and I স্টুডেন্ট আমি কিভাবে একজন, সরি তো প্রেজেন্টের, when and I স্টুডেন্ট আমি কিভাবে একজন ছাত্র হই, সরি আমি কখন একজন ছাত্র হই না। why and I স্টুডেন্ট আমি কেন একজন ছাত্র হই না। হাউ and I স্টুডেন্ট আমি কিভাবে একজন ছাত্র হই না। এভাবে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে, প্রত্যেকটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে প্র্যাকটিস করবেন। এরপরে এটা দিকে একটু ফলো করুন, এখানে কি লেখা আছে। এখানে এই দিকে হচ্ছে কোয়েশ্চেন, এই দিকে হচ্ছে আনসার। খুব সুন্দর একটা স্ট্রাকচার, এগুলো নিজে নিজে দেখবেন। যেমন ধরেন আমি দেখিয়ে দিচ্ছি, আর ইউ এ একটা প্রফেশন নিলেন, আর ইউ স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র, উত্তর দিলেন ইয়েস আই এম এ স্টুডেন্ট। বা যদি না বোধক উত্তর দেওয়ার ইচ্ছা থাকে তা বোধক দিবেন। আর ইউ টিচার তুমি কি একজন শিক্ষক, ও আই এম নট এ টিচার। আর ইউ আ ডক্টর, ইয়েস আই এম আ ডক্টর, অথবা নো আই এম নট এ ডক্টর। এভাবে। আর ইউ ফাইন আপনি কি ভালো, আপনি কি ওকে। আর ইউ বিজি আপনি কি ব্যস্ত, নো আই এম নট বিজি, ইয়েস আই এম বিজি। আপনি কি প্রস্তুত, আর ইউ রেডি, ইয়েস আই এম রেডি, নো আই এম নট রেডি। এভাবে প্র্যাকটিস করবেন। অর্থাৎ আর্ট দিয়ে, আর্ট ইউ আই স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র না, নো আই এম নট এ স্টুডেন্ট, অথবা ইয়েস আই এম এ স্টুডেন্ট। প্র্যাকটিস করলেন। ওয়াই আর ইউ, এই ডাব্লিউ দিয়ে কোয়েশ্চেনটা এখানে কজ দিয়ে বলা লাগবে। ওয়াই আর ইউ এট হোম তুমি কেন বাড়িতে, তুমি কেন ঘরে, ওয়াই আর ইউ এট হোম। অথবা ওয়াই আর ইউ স্টুডেন্ট, যে কোনো একটা প্রফেশন, কন্ডিশন, লোকেশন থেকে নিয়ে তারপরে বললেন যে আমি যদি বলি আর ইউ এট হোম তুমি কেন ঘরে, আমি কি বলবো, আই এম এট হোম আমি ঘরে, বিকজ এই কারণে, টুডে ইজ ফ্রাইডে কারণ আজকে শুক্রবার এই জন্য আমি ঘরে, বা টুডে ইজ অফ ডে। এভাবে বলবেন। ওয়াই আর ইউ এট স্কুল তুমি কেন স্কুলে, আই এম এট স্কুল বিকজ আই হ্যাভ টু কন্টিনিউ মাই ক্লাস। এভাবে যে কোনো একটা রিজন বলে দিবেন। ওরা না বোধক হলেও সেইভাবে না বলে আই এম নট এট হোম বিকজ আই এম স্কুল, এভাবে বলে দিবেন। আচ্ছা, তবে প্র্যাকটিস করতে হবে, কোনোটাকে অবহেলা করে ছেড়ে দেওয়া যাবে না। এখানে আরো বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য বাংলা সহ কিছু বাক্য দেওয়া আছে, একটা বাক্য দিয়েই মূলত 8 ভাবে দেওয়া আছে। যেমন আই এম আমি হই, এটা দিয়ে পূর্ণাঙ্গ বাক্য। এখানে স্টুডেন্ট নেওয়া আছে, স্টুডেন্ট দিয়ে মূলত 8টা বাক্য। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র নই, আই এন্ট এ স্টুডেন্ট আমি কি একজন ছাত্র, এম আই স্টুডেন্ট আমি কি ছাত্র নই, এন্ট আই স্টুডেন্ট আমি কেন একজন ছাত্র, আই এম আই স্টুডেন্ট আমি কেন একজন ছাত্র নই, আমি কেন একজন ছাত্র নই। এখানে একজন লেখা নাই, তবে বিষয়টা এরকমই। আই এন্ট আই স্টুডেন্ট আমি কিভাবে একজন ছাত্র, হাউ এম আই স্টুডেন্ট আমি কিভাবে ছাত্র নই, হাউ এন্ট আই স্টুডেন্ট। এই বাক্যগুলো পড়লে আরো ক্লিয়ার হওয়া যাবে। যেমন হি ইজ দিয়ে সে হয়, সে কি হয়, ইন দ্য অফিস দিয়ে বাক্যটা তৈরি করা হয়েছে, সে অফিসে আছে, হি ইজ ইন দ্য অফিস সে অফিসে নেই, হি ইজন্ট ইন দ্য অফিস সে কি অফিসে আছে, ইজ হি ইন দ্য অফিস সে কি অফিসে নেই, isn't he in the office সে কেন অফিসে আছে, why is he in the office সে কেন অফিসে নেই, why isn't he in the office সে কিভাবে অফিসে আছে, how is he in the office সে অফিসে কিভাবে নেই, সে কিভাবে অফিসে নেই, how isn't he in the office। এগুলো হচ্ছে এক নিঃশ্বাসে
বলার ক্ষমতা রাখতে হবে। এই একটা বাক্য থেকে আটটা বাক্যকে এক নিঃশ্বাসে বলার ক্ষমতা রাখতে হবে। দেখেন, আপনার যখন এই টেবিলগুলো প্র্যাকটিস করা শেষ হবে, দেন আরেকবার আসবেন, তখন এসে একটা বাক্য নেবেন, এই প্রথম টেবিল থেকে একটা বাক্য নেবেন, নিয়ে 8 ভাবে প্র্যাকটিস করবেন। যেমন আমি একটা বাক্য নিলাম, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র হই। তখন এই উই আর স্টুডেন্টস থেকে 8 ভাবে বলেন। আমরা ছাত্র হই, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র হই না, উই আর্ট স্টুডেন্টস, আমরা কি ছাত্র হই, আর উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র হই না, আর্ট উই স্টুডেন্টস, আমরা কেন ছাত্র হই, ওয়াই আর উই স্টুডেন্টস, আমরা কেন ছাত্র হই না, ওয়াই আর্ট উই স্টুডেন্টস, আমরা কিভাবে ছাত্র হই, হাউ আর উই স্টুডেন্টস, আমরা কিভাবে ছাত্র হই না, হাউ আর্ট উই স্টুডেন্টস। এইভাবে মানে একই নিঃশ্বাসে একটা বাক্যকে 8 ভাবে বলার ক্ষমতা রাখতে হবে। দেন হচ্ছে আপনার লেসন 3 কমপ্লিট হয়েছে বলে মনে হয়। আচ্ছা, কোর স্পিকিং পার্ট 5 খুবই গুরুত্বপূর্ণ। যত বেশি প্র্যাকটিস করবেন ততটাই ইমপ্রুভ হবে। এবং আপনি যদি চান আমার সাথে থাকবেন বা আমাকে আপনার পাশে রাখবেন এই জার্নিতে, অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। ইনশাআল্লাহ আই উইল বি উইথ ইউ আনটিল ইউ অ্যাচিভ ইউর সাকসেস। দেন হচ্ছে সর্বশেষ পার্ট 6 এবং 7। আমরা জানি নির্দিষ্ট একটা টপিক থাকে প্রতিদিন, ওই টপিকের উপরে প্রশ্ন দেওয়া থাকে, আনসার দেওয়া থাকে, দেন একটা প্রেজেন্টেশন তৈরি করতে হয়। লেসন 3 এর আজকের টপিক হচ্ছে ডেইলি রুটিন, আমার দৈনন্দিন রুটিন, প্রতিদিন কি করি। এখানে 7টা কোয়েশ্চেন, 7টা সিম্পল আনসার। চলেন একবার দেখে নিই। হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি ওয়েক আপ, মানে সাধারণত তুমি কখন ঘুম থেকে ওঠো। আই ইউজুয়ালি ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, সাধারণত আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। ওয়াকিং আপ আর্লি, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, হেল্পস মি, আমাকে সাহায্য করে, স্টার্ট মাই ডে কামলি, শান্তভাবে দিনটাকে শুরু করতে সাহায্য করে, এবং ফিল ফ্রেশ, সতেজ অনুভব করতে হেল্প করে, সাহায্য করে। হোয়াট ডু ইউ ডু আফটার ওয়াকিং আপ, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তুমি কি করো। আফটার ওয়াকিং আপ আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি, অ্যান্ড ওয়াশ মাই ফেস, এবং আমার মুখ ধুই। দেন আই ট্রাই টু প্রিপেয়ার মাই সেলফ, পরে আমি আমার নিজেকে প্রস্তুত করতে চেষ্টা করি ফর দ্য ডে, ওই দিনের জন্য। তারপর নাম্বার 3 হচ্ছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, সকালবেলা তুমি কি করো। ইন দ্য মর্নিং আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যান্ড গেট রেডি ফর মাই ওয়ার্ক অর স্টাডি, যদি স্টুডেন্ট হন তাহলে স্টাডি। তাহলে ইন দ্য মর্নিং সকালবেলা আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি আমার ব্রেকফাস্ট করি, অ্যান্ড গেট রেডি, তৈরি হই, ফর মাই স্টাডি করার জন্য অথবা কাজের জন্য। অথবা এখানে আপনি চাইলে অনেক কিছু বলতে পারেন, জাস্ট এখানে সিম্পল দেওয়া আছে যেন একটু প্র্যাকটিস করতে সহজ হয়। যদি আপনার অ্যাবিলিটি থাকে চেঞ্জ করার, অবশ্যই মন মতো করে আনসার দিন, সমস্যা নেই। একদিন পার্টনার বানাবেন, ওই পার্টনারের সাথে মন মতো করে প্র্যাকটিস করলেন প্রতিদিন। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ডু ইউ ডু ডিউরিং দ্য ডে টাইম, দিনের বেলায় তুমি কি করো। ডিউরিং দ্য ডে টাইম, দিনের বেলায় স্টে বিজি উইথ মাই ওয়ার্ক অর ক্লাসেস, দিনের বেলা হয়তো আমি যদি স্টুডেন্ট হই আমি বিজি থাকি আমার ক্লাসের মধ্যে, আমি আমার ক্লাসের মধ্যে বেঁচে থাকি, আমার ক্লাস নিয়ে বেঁচে থাকি, বা কোনো ওয়ার্কার হলে কাজ নিয়ে বেঁচে থাকি। তারপরে আই ট্রাই টু কমপ্লিট মাই টাস্ক প্রপারলি, আমি চেষ্টা করি আমার দৈনন্দিন কাজগুলোকে, আমার টাস্কগুলোকে সঠিকভাবে কমপ্লিট করতে আমি চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা তুমি কি করো। ইন দ্য ইভিনিং আই ইউজুয়ালি স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি, সাধারণত আমি আমার ফ্যামিলির সাথে টাইম কাটাই, অর ফ্রেন্ডস, অথবা বন্ধুদের সাথে। সামটাইমস, মাঝে মাঝে আই গো আউটসাইড টু রিল্যাক্স মাই মাইন্ড, মধ্যে মধ্যে আমি আমার আমার মাইন্ডকে রিল্যাক্স করার জন্য, একটু মানে সতেজ অনুভব করার জন্য আমি বাহিরে যাই। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ডু ইউ ডু এট নাইট, রাতে তুমি কি করো। At night, I have dinner with my family and spend some quiet time. এবং এখানে বলা হচ্ছে রাতের বেলায় আমি ডিনার করি, রাতের খাবার খাই আমার ফ্যামিলির সাথে, এবং কিছু সময় তাদের সাথে ব্যয় করি। দেন আই গো টু বেড, তারপরে আমি বিছানায় যাই। আফটার ফিনিশিং মাই ডেইলি অ্যাক্টিভিটিস, দৈনন্দিন কাজ শেষ করার পরে বিছানায় যাই। কোয়েশ্চেন নাম্বার 7, why do you think a daily routine is important, তুমি কেন মনে করো একটা দৈনন্দিন রুটিন গুরুত্বপূর্ণ। আমাদের লাইফে একটা রুটিন থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটা গুরুত্বপূর্ণ কেন আমরা মনে করি। I think a daily routine is important because it helps us manage our time properly.
আমি মনে করি দৈনন্দিনের একটা রুটিন এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ইট হেল্পস আস ম্যানেজ আওয়ার টাইম প্রপারলি, কারণ এটা আমাদের সময়কে প্রপারলি ম্যানেজ করতে কি করে হেল্প করে। এভাবে 7টা কোয়েশ্চেনে 7টা সিম্পল আনসার ভালো করে পড়লেন, ধরেন 5 বার 10 বার পড়েন, দেন নিজে থেকে মুখস্থ করবেন না, মুখস্থ করা দরকার নাই, বাট এমনভাবে পড়বেন যেন বিষয়গুলো আপনার এই পিকচারগুলো মাথায় বসে যায়। দেন নিজের মতো করে আপনার স্পিকিং পার্টনারকে এগুলা বলার চেষ্টা করেন। প্রতিদিন 10 মিনিট 15 মিনিট এর জন্য একটা পার্টনার বানিয়ে নেন, তারপরে ওই পার্টনারের সাথে এই ফুল জার্নিটাকে এনজয় করেন। পার্ট 7 হচ্ছে প্রেজেন্টেশনের পার্ট। প্রত্যেকটা পার্টের জন্য প্রেজেন্টেশন দেওয়ার জন্য স্টার্টিং এর একটা সিম্পল দেওয়া আছে, এন্ডিং এর একটা সিম্পল দেওয়া আছে। এই দুটো জিনিস সম্ভব হলে মুখস্থ করে নেবেন, না হলে নিজের মতো করে বলবেন। যদি এরকম করে বলেন হচ্ছে প্রেজেন্টেশনটা খুব সুন্দর, শুনতে ভালো লাগে এবং শুরুটা হয় সুন্দর, শেষটা হয় সুন্দর। আর এর মধ্যে দিয়ে এখানে 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্টকে ভিত্তি করে একটা সিম্পল আনসার দেওয়া আছে এবং সিম্পল আনসারগুলো আসলে সিম্পল প্রেজেন্টেশনটা এখানে যা আছে মূলত তাই, নতুন কিছু না। উপরেগুলা পার্ট 6 যদি ভালো করে পড়েন তা হচ্ছে প্রেজেন্টেশনটা খুব সহজে দিতে পারবেন। হ্যাঁ, তেমন কঠিন না, যা আছে তা। এখানে এই জিনিসটা ফলো রাখবেন, এই যে দেন, আফটার দ্যাট, আফটার ওয়ান্স দ্যাটস ডান, নেক্সট, ফাইনালি, এই বিষয়গুলো, এই যে জিনিসগুলো আছে এগুলা প্রেজেন্টেশনের মধ্যে ব্যবহার করবেন। যেহেতু প্রেজেন্টেশন যে হচ্ছে ডেইলি রুটিন, তার মানে রুটিনের মধ্যে একটা কাজ করে আমরা আরেকটা কাজ করি, দেন আরেকটা কাজ করি। তো এই বিষয়টাকে সুন্দরভাবে সাজিয়ে বলার জন্য এই জিনিসগুলো আসলে খুবই দরকারি। যেমন আমি যদি বলি আই ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে, প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠি, পরে দেন দেন বলতে পারি আফটার ওয়াকিং আপ। হ্যাঁ, I wake up after that I brush my teeth and wash my face. এরপরে দেখেন এখান থেকে একটা নিতে পারি, হ্যাঁ, afterwards মানে তারপরে, বা after that, হ্যাঁ, next বলতে পারি, হ্যাঁ, next I have breakfast at home with all of my family members. এভাবে যেহেতু একটার পরে আরেকটা কাজ, এই সিকোয়েন্স বোঝানোর জন্য এখান থেকে সব কটাকে সিরিয়াল ভাবে আমরা ব্যবহার করব, এতে করে প্রেজেন্টেশনটা আরো সুন্দর শোনাবে। তাহলে আজকের লেসন 3 শেষ হয়ে গেল। তবে লেসনটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কোর স্পিকিং পার্ট 5 এর মধ্যে যেভাবে বলা হয়েছে এইভাবে প্র্যাকটিস করবেন এবং চেষ্টা করবেন যেন একটা ওয়ার্ডও বাকি না যায়। প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে পাশের প্রত্যেকটা কন্ডিশন, লোকেশন, প্রফেশন দিয়ে প্র্যাকটিস করবেন। বিশ্বাস করেন এই প্র্যাকটিসটা যে আপনার ফাউন্ডেশন লেভেলকে কোথায় নিয়ে যাবে, ইউ কান্ট ইমাজিন। সাথে থাকেন, ইংরেজি শিখেন, আস্তে আস্তে শিখেন, কোনো তাড়াহুড়া করার দরকার নাই। 15 দিনে 1 মাসে যে কিছু একটা হয়ে যাবে তেমন না। 2টা মাস কন্টিনিউ করেন, দেন জাস্ট সি, আপনার প্রোগ্রেসটা জাস্ট দেখেন কি হয়। ইনশাল্লাহ লস হবে না। সাথে থাকেন, কানেক্ট থাকেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধু বান্ধবের মধ্যে আজকাল অনেকেই ইংরেজি শিখতে চায়, তাদেরকে শেয়ার করুন এবং বিশেষ করে একজন পার্টনার বানান যার সাথে এই ফুল জার্নিটাকে আপনি এনজয় করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকার জন্য খুবই অনেক অনেক ধন্যবাদ এবং কমেন্ট করতে ভুলবেন না আজকে ক্লাসটা কেমন এনজয় করলেন। বাই, আল্লাহ হাফেজ, মে আল্লাহ ব্লেস ইউ অল।